এই জাতীয় যুবদল, আমি সেই জাতীয় যুবদলের তখন কেন্দ্রীয় নেতা আব্দুল সালাম পিন্টু এবং ওনারা ছিলেন, দুদু ভাই মূল ভাসানী ন্যাপের নেতা ছিলেন। আর এই যে দুদু ভাই, দুদু এখানে একটু আগে বক্তব্য, সেই জাতীয় যুবদল ছাত্র দলের নেতা ছিলেন। এই জাতীয় ছাত্রদল, জাতীয় যুবদল যখন একটি ফ্রন্ট হয়ে জাতীয়তাবাদী দল গঠিত হয়, তখন এই নামগুলো এখান থেকে আসে, জাতীয়তাবাদী যুবদল এবং জাতীয়তাবাদী ছাত্রদল। তাহলে আজকে এই কথাটি এই জন্য বলতে চাই, 6টি রাজনৈতিক দল নিয়ে ফ্রন্ট গঠিত হয়েছিল। ভাসানী ন্যাপ, ইউনাইটেড পিপলস পার্টি, মুসলিম লীগ, রসরাজ মন্ডলের তসলিম সম্প্রদায়, মাওলানা মদিনের লেবার পার্টি এবং বিচারপতি সাত্তারের দল। এই 6টি রাজনৈতিক দল নিয়ে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠিত হল। এই ফ্রন্টের রাষ্ট্রপতি প্রার্থী হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। ঐতিহাসিক পল্টন ময়দানে বক্তৃতার একটি অংশ দুদু বলে গেছেন, আরেকটি অংশ হলো সেখানে দাঁড়িয়ে রাজু ভাই বললেন, এই আমাদের প্রার্থী, জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী, ওনার কি প্রতীক হবে? তখন এক ছড়া ধারের ছড়া এনে আপনি বললেন, মজলুম জননেতা মাওলানা ভাসানীর প্রতীক হচ্ছে ধানের শীষ। এই পার্টির প্রতীক আমরা আজকে আপনাকে উপহার দিলাম, আপনার প্রতীক হবে ধানের শীষ। এটাই জাতীয়তাবাদী ফ্রন্টের প্রতীক হলো, আজকে বিএনপির প্রতীক হচ্ছে ধানের শীষ মাওলানা ভাসানী। এটি হাতে তুলে দিয়েছিলেন মুর্শিদ রহমান জাদুভাই। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে জাদুভাই সম্পর্কে আলোচনা করতে গেলে দীর্ঘ জীবন, দীর্ঘ রাজনৈতিক জীবন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। আমি এই জন্য বলি, একজন গুজরাটি মুসলমান হিসাবে এটা বিশ্বাস করি, কোন মানুষ যখন ভালো মানুষ দেশের জন্য কাজ করেন, জনগণের জন্য কাজ করেন, দেশের সাথে কখনো কোনো বেমানি করেন না বা দেশের ক্ষতি করেন না, ওই ব্যক্তিগুলো যখন মৃত্যু হয়, তাদের জানাজার মধ্যে যে জাতি তাদের সেই শ্রদ্ধাটুকু দেন। এটা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আজীবন কোনদিন রাষ্ট্রের ক্ষমতা যান নাই, কিন্তু ওনার মৃত্যুর পর লক্ষ লক্ষ মানুষের জানাজা আমরা দেখেছি। মুর্শিদ রহমান জাদুভাইয়ের জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি আমরা সে জানাজায় ছিলাম। এর মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে একজন দেশপ্রেমিক ছিলেন, একজন দেশের জনকল্যাণের কাজ করেছেন, দেশের কোনো ক্ষতি কারো কোন কাজ ওনার দ্বারা কখনো হয়নি। আরো কিছু নেতারও আমরা দেখেছি, আরো অনেক বড় নেতার মৃত্যু হয়েছে, কিন্তু 10-12 জনের বেশি মানুষের জানাজায় অংশগ্রহণ করে। তাই এর মধ্যে দিয়ে প্রমাণিত হয়, মুসলমান হিসেবে বিশ্বাস করে জাদুভাই একজন ভালো মানুষ ছিলেন, ভালো মুসলমান ছিলেন, খাঁটি একজন দেশপ্রেমিক ব্যক্তি ছিলেন। তাই আজকে বাংলাদেশের আজকের যে সংকট, আবার নতুন করে যে গণতন্ত্রের সংকট দেখা দিল, 75-এর পরে 75-এর 25শে জানুয়ারি শেখ মুজিব বাকশাল গঠন করার পর, এদেশে গণতন্ত্রকে হত্যা করার পর গণতন্ত্রের যে সংকট সৃষ্টি হলো, সেখান থেকে 75-এর 15 আগস্ট ঘটনা ঘটল। 7 নভেম্বর ঐতিহাসিক সেবাই জনতার বিপ্লবের মধ্যে দিয়ে মহান রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ক্ষমতার পাদপীঠে আসেন। কাউকে হত্যা বা উপরে উনি বাংলাদেশের রাষ্ট্রের ক্ষমতা আসেন। দেশের যখন 25শে মার্চ কারাবন্দীদের যখন সংকটে, তখন দেশের যে রাজনীতিবিদরা এদেশের মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখালেন, তারা সেদিন ব্যর্থ হলে আত্মসমর্পণ করলেন, বাকিরা আত্মগোপন করলেন। কেউ দেশের মানুষকে দিক নির্দেশনা দিতে ব্যর্থ হলেন না বা দেন নাই। সেই সময় 25 তারিখ মধ্যরাত্রির পরে 26 তারিখ বিপ্লব ময়দানে ড্রামের উপর দাঁড়িয়ে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক মেজর জিয়া বললেন, পাকিস্তানের সাথে বিদ্রোহ ঘোষণা করে উনি 27 তারিখ চট্টগ্রাম কালুঘাট থেকে মহান স্বাধীনতা ঘোষণা করেছেন। এই ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। তাই আমরা বলতে চাই, আমার স্বাধীন এবং বর্ষকারী জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে এই ব্যক্তিকে রাষ্ট্রের পদবীটি নিয়ে আসেন। তখন আসলো পরে সামরিক শাসন, জানি তখন হয়নি, সামরিক শাসন জারি হয়ে গেছে বলতে। তারপরে এই সামরিক শাসন থেকে কিভাবে গণতন্ত্রের উত্তরণ, এই গণতন্ত্রের উত্তরণের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যিনি সবচেয়ে বেশি পরামর্শ নয়, যিনি সবচেয়ে বেশি
ওনার পাশাপাশি থেকে এই বাংলাদেশকে গণতন্ত্র উত্তরণের জন্য কাজ করেছেন। উনি হচ্ছেন মরহুম মশিউর রহমান দেওয়ান। তাই আজকের এই গণতন্ত্রের সংকটের সময় আজকে আবার একটি গণতন্ত্রের সংকট বাংলাদেশে বারবার এসেছে। ইসলাম ক্ষমতা নিয়ে গণতন্ত্রের সংকট হয়েছে, সেখান থেকে বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের জন্য দীর্ঘ 9 বছর এরশাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্রের পরে এদেশের মানুষ একটি গণতান্ত্রিক সরকার পেয়েছে। সেই সময় তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছেন। আমরা সমস্ত রাজনৈতিক দল মিলে তাকে আলোচনা করে বিচারপতি শাহাবুদ্দিন সেই সময় এই বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন এবং উনি একটি কন্ডিশন দিলেন, আমি নির্বাচনের পরে আবার আমার প্রধান বিচারপতির আসনে ফিরে যাব। সবাই মেনে নিলেন। সেই কারণে একাদশ সংশোধনী করে ওনাকে আবার প্রধান বিচারপতির আসনে নিয়ে আসা হলো। বিচারপতি শাহাবুদ্দিনকে আজীবন দেশের মানুষ স্মরণ করবে, আজীবন মনে রাখবে, কারণ নির্ধারিত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করে দিয়ে বাংলাদেশের ইতিহাসে একটি কালজয়ী পুরুষ হিসাবে উনি সবার কাছে মনে করে বসে আছেন। কারণ সেদিন উনি যে গণতন্ত্র নির্বাচন দিয়েছেন, সেই গণতন্ত্রের নির্বাচনের মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়া এটি স্বচ্ছ নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। মানুষ গণতান্ত্রিক বিধিক অবস্থায় আবার ফিরে এসেছিল। আবার 1977 11 যে 2007 আবার বাংলাদেশে আরেকটি দুর্ঘটনা ঘটে, 11 সরকার আসে, গণতন্ত্র বিচ্ছিন্ন হয়, আবার গণতন্ত্রের জন্য আমাদেরকে সংগ্রাম করতে হয়। আজকে শেখ হাসিনা 15 বছর এদেশের মানুষের গণতন্ত্র হরণ করেছেন, মানুষ গণতান্ত্রিক অধিকার হারিয়েছেন। স্থানীয় সরকার থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত কোনো জায়গাতে মানুষ তাদের নিজস্ব নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত করতে পারে নাই। শেখ হাসিনা যাকে চেয়েছেন সেই হচ্ছেন একক তার নির্দেশে বলে হেরোনের আপনার বাংলাদেশের মানুষ সেই গণতন্ত্র অধিকার হারিয়েছেন। এর সাথে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র এবং শেখ হাসিনা এই এমন ভাবে কঠোর ভাবে একটি ফ্যাসিস্ট সরকার, আমার মনে হয় মুসলিম হিটলারের পরে পৃথিবীতে শেখ হাসিনার চাইতে এত বেশি শক্তিশালী কোন ফ্যাসিস্ট সরকার আসে নাই। এই ফ্যাসিস্ট সরকারকে সরানোর জন্য আমরা দীর্ঘ 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। তাদের এবং খালেদা জিয়ার নেতৃত্বে উনি জেল খেটেছেন। আমরা সবাই হয় জেলখানায় না কোর্টের বারিন্দা, এছাড়া আমাদের কোনো অবস্থান ছিল না। আমরা 17 বছর আমাদের বাবা মা জানাজা করতে পারি নাই, আমরা আমাদের বাড়িতে ঠিক মতো ঘুমাতে পারি নাই। 65 লক্ষ বিএনপির নেতা কর্মী এই 17 বছরে মামলা আসামি হয়েছে। বিএনপির এমন কোন নেতা নেই, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল থেকে শুরু করে এমন কোন নেতা কর্মী নেই যার বিরুদ্ধে মামলা হয়নি, যে জেল খাটে নাই। এই অবস্থাটি আমরা দীর্ঘ 17 বছরে এই রাস্তাটি বিএনপি তৈরি করেছে। এর সাথে আমাদের সাথে বিগত 2 বছর 2.5 বছর হাসিনা বিরোধী আন্দোলনে প্রায় 42টি রাজনৈতিক দল আমাদের সাথে একসাথে যুগপৎ আন্দোলন করেছে। এই যুগপৎ আন্দোলনের সময় 2.5 বছর আগে আমরা সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান 31 দফা প্রণয়ন করেছে। 31 দফা বাংলাদেশের মুক্তির একটি শর্ত। 31 দফাতে বাংলাদেশের কিভাবে রাষ্ট্র চলবে, কিভাবে রাষ্ট্র মেরামত হবে, কিভাবে রাষ্ট্র সংস্কার হবে, সবকিছু এর মধ্যে আছে। আমাদের তারেক রহমান বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন সেখান থেকে যদি এই দেশকে উদ্ধার করতে হয়, সংস্কার করতে হয়, মেরামত করতে হয়, তাহলে জাতীয় সরকার ছাড়া কোনো উপায় নেই। আর সেই জন্যই আমরা একটা স্বচ্ছ রাজনীতির মধ্যে দিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছেন। তারেক রহমান আমাদের দাবি নির্বাচন। আমি এই জন্য বললাম বিচারপতি সরকারকে স্মরণ করেন। আপনি ডক্টর হোসেন ইউনূস, যিনি এখন প্রধান উপদেষ্টা, উনি যখন নোবেল প্রাইজ পেলেন তখন শেখ হাসিনা কিন্তু ওনাকে অভিনন্দন দেন। বেগম খালেদা জিয়া ওনাকে অভিনন্দন জানিয়েছেন। বঙ্গভবনে রাষ্ট্রপতি ওনাকে সম্বর্ধনা দিয়েছেন। আমাদের প্রিয় নেতা সাদেক হোসেন খোকা ঢাকার তখন মেয়র ছিলেন, ওনাকে দক্ষিণ প্লাজায় পার্লামেন্টের নাগরিক সম্বর্ধনা দিয়েছেন।
লক্ষ লক্ষ মানুষ সে নাগরিক সম্বর্ধনায় অংশগ্রহণ করেছেন। আমরাও সেখানে ছিলাম। আমার ঘরে একটি ছবি আছে, এই আমি যে চেয়ারে বসেছি মধ্যখানে ডক্টর ইউনূস, আমি পাশে বসা, ডান পাশে আমাদের সেদিনকার মহাসচিব মান্নান ভাই বসা আছে। এই যে ওনাকে নাগরিক সম্বর্ধনা, এই নাগরিক সম্বর্ধনা উনি যখন যে কোনো মামলায় পড়লেন, বেগম খালেদা জিয়া পার্লামেন্টে ওনার পাশে দাঁড়িয়েছেন এবং ওনার পক্ষে বিবৃতি দিয়েছেন। 2011 সালে আমার মনে আছে বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া ওনাকে হাউস অব কমন্সে দাওয়াত দেওয়া হলো, লন্ডনে নিয়ে গেলেন। সেখানে হাউস অব কমন্সে উনি বাংলাদেশের সমূহ সমস্যার একটি কথাই উত্থাপন করেছিলেন যে একজন নোবেল জয়ী ডক্টর ইউনূসকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, যেভাবে তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, তার সপক্ষে বিশ্ব জনমত গড়ে তোলার জন্য বেগম খালেদা জিয়া কথা বলেছে। তারেক রহমান ওনার সপক্ষে কথা বলেছে, যখন শেখ হাসিনা ওনাকে মামলা দিয়েছেন বিভিন্নভাবে বিএনপি মহাসচিব, বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলো ওনার পক্ষে দাঁড়িয়েছে। তাই আজকে দেশে বিদেশে আপনি একজন সজ্জন ব্যক্তি, সারা পৃথিবীতে আপনার সুনাম আছে। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে শ্রদ্ধার সাথে দেখে। আমরা মনে করি যেদিন 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেন, ক্যান্টনমেন্টে সকল রাজনৈতিক দলের নেতাদের আহ্বান জানানো হলো, সেখানে গেলে যাওয়ার আগে আমাদের মহাসচিব আমাদের বেগম খালেদা জিয়ার সাথে আলাপ করলেন। তারেক রহমান সাহেবের সাথে আলাপ করে গিয়ে প্রথম ওয়াকার সাহেবের কাছে যে নামটি প্রস্তাব করেন যে দলটি, সেটি হলো বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাকে তত্ত্বাবধায়ক দলের সরকারের প্রধান করার জন্য প্রস্তাব করেন এবং বাকি সমস্ত রাজনৈতিক দল সেটি সমাজের আপনাকে সমর্থন